নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আইবিস কর্নার। আমি ঈশিতা। আজকে কয়েকটি সেল নিয়ে আলোচনা করব, যেটাকে ত্রিকোষ মডেল বলা হয়। বায়ুচাপের আঞ্চলিক পার্থক্যের জন্য বায়ু ভূপৃষ্ঠের সমান্তরালে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। নিরক্ষরেখা থেকে নর্থে ও সাউথে পোলার রিজিয়ন পর্যন্ত পৃথিবীতে মোট 7টি স্থায়ী বায়ুচাপ বলয় গড়ে উঠেছে, যেটা নিয়ে আমি আগে আলোচনা করেছি, এবং এর উপর ডিপেন্ড করে কিভাবে নিয়ত বায়ু উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে বিভিন্ন অক্ষাংশে কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয় সেটি সম্পর্কেও আমার ভিডিও আছে। এবারে আসছি ত্রিকোষ মডেল সম্পর্কে, যেটাকে ট্রাই সেলুলার সেল বলা হয়। এটি সম্পর্কে বিস্তারিত জানব। ট্রাই সেলুলার মডেল 1951-এ আবহবিদ পল ম্যান আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন তথ্য পরিসংখ্যানে বিজ্ঞানভিত্তিক একটা প্রজেক্ট গঠন করেন, যেটা ত্রিকোষীয় দ্রাঘিমা অনুযায়ী সংবহন প্রকল্প নামে পরিচিত। এই প্রকল্পের দ্বারা কিন্তু বায়ুমণ্ডলের তাপ শক্তির আনুভূমিক ও উল্লম্ব তল বরাবর সঞ্চালন ব্যাখ্যা করা হয়। এখানে একটা ছবিতে নিরক্ষরেখার বরাবর উভয় গোলার্ধে কয়েকটি সেল দেখা যাচ্ছে। ফার্স্টে যে সেলটা এসছে সেটাকে হ্যাডলি সেল বলা হয়। এটি উত্তর গোলার্ধে দক্ষিণ গোলার্ধে দুদিকেই বিস্তৃত। নিরক্ষীয় অঞ্চল থেকে উত্তর ও দক্ষিণে 30 ডিগ্রি অক্ষরেখা বরাবর এই সেলটার বিস্তৃতি। মেরু অঞ্চলের দিকে যে দুটি কোষ গঠিত হয় সেটাকে বলা হয় পোলার সেল বা মেরু কোষ। এই দুটো কোষকে একসাথে বলা হয় থার্মালি ডিরেক্ট সেল বা প্রত্যক্ষ তাপীয় কোষ। এবারে আসছি ফেরেল সেল। ফেরেল সেল দুই গোলার্ধে 30 ডিগ্রি অক্ষাংশ থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে বিস্তৃতি লাভ করে। এই সেলটিকে বলা হয় থার্মালি ইনডিরেক্ট সেল। একে থার্মালি ডিরেক্ট সেল বলে না, কারণ উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ের উপর থেকে ঠান্ডা ভারী বাতাস নিচের দিকে নেমে আসে, তাই ফেরেল কোষ পরোক্ষ তাপীয় কোষ নামে পরিচিত। প্রথমে দেখা যাক পৃথিবীর উপরে ট্রপোপজ কতদূর পর্যন্ত বিস্তৃত। ধরে আমি ট্রপোপজটাকে যদি ধরি, তাহলে এটা ফার্স্টে আমি এরকম আঁকছি। তারপরে বলি এই পৃথিবীর এই জায়গাটা যদি 0 ডিগ্রি হয় আর এটা যদি 90 ডিগ্রি হয়, নর্থ সাউথ যে কোনো হেমিস্ফিয়ার আমি ধরতে পারি। এই অনুযায়ী আমি হাফ পৃথিবীটার মধ্যে পোলার সেল, ফেরেল সেল আর হ্যাডলি সেল এই তিনটি ব্যাখ্যা করছি। এটা সেম মিরর ইমেজ হবে সাউদার্ন হেমিস্ফিয়ারে। তো দেখা যাক, এই যে আমি যে ডটেড লাইনটা করেছি এটা যদি ট্রপোপোজ হয়, তাহলে ট্রপোপোজ আমরা জানি নিরক্ষরেখার উপরে 18 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এটা যতই মেরুর দিকে আসছে ততই এটা আস্তে আস্তে নিচের দিকে নামছে, কারণ আমরা তো মেরুতে জানি যে বায়ু প্রচণ্ড ঠান্ডা ভারী, তাই জন্য ভূপৃষ্ঠের কাছাকাছি অঞ্চলে ট্রপোপোজটা অবস্থান করে। এখানে 8 কিলোমিটার আর নিরক্ষীয় অঞ্চলে 18 কিলোমিটার এই ট্রপোপোজের বিস্তৃতি। এই জন্যই এটা নিরক্ষীয় অঞ্চল থেকে আস্তে আস্তে ট্রপোপোজটা মেরু অঞ্চলের দিকে আস্তে আস্তে উচ্চতাটা কমে যাবে। এবারে দেখব ফার্স্টে দেখব যে হ্যাডলি সেল। এই হ্যাডলি সেলটা আমরা দেখতে পাচ্ছি যে 3টে সেল ক্রিয়েট করেছে, 3টে কোষ। প্রথমে হ্যাডলি সেলটা যদি হয়, তাহলে আমি এখানে অক্ষাংশগুলো লিখে নিই। অক্ষাংশটা 0 ডিগ্রি, এই 30 ডিগ্রি, তারপরে আছে তার ওপরে আছে 60 ডিগ্রির ওপরে আছে 90 ডিগ্রি। এই অনুযায়ী অক্ষাংশ বিস্তৃতি হাফ পোর্শনটা দেখাচ্ছি। এবার হাফ পোর্শনের উপরে যে 0 থেকে 30 ডিগ্রি এর মধ্যে আমরা হ্যাডলি সেলটাকে দেখতে পাবো। 0 ডিগ্রিটা কি দেখেছি আমরা এতদিন, যে বায়ু প্রবাহ সম্পর্কে আলোচনা করেছিলাম, সেখানে আছে কি এখানে বায়ু
এখানে সারা বছর সূর্যের লম্ব রশ্মির কারণে বায়ু আস্তে আস্তে গরম হয়ে উপর দিকে উঠবে। উপর দিকে ওঠার ফলে ট্রপোপোজ অনুযায়ী বায়ু কতদূর পর্যন্ত উপরে উঠবে, ট্রপোপোজ যতদূর বিস্তৃতি, ট্রপোপোজ পর্যন্ত বায়ু উপর দিকে উঠবে। বায়ু উপর দিকে উঠে আস্তে আস্তে কর্কটীয় শান্ত বলয়ে অবস্থান করবে। কর্কটীয় শান্ত বলয়ে এসে বায়ু ঠান্ডা হয়ে ভারী হয়ে নিচের দিকে নামতে থাকবে। তো এইখানে যে বায়ুর একটা শূন্যস্থান সৃষ্টি হয়েছিল, সেই শূন্যস্থানটাকে পূরণ করার জন্য কর্কটীয় শান্ত বলয় থেকে বায়ু আবার সারফেস অনুযায়ী নিরক্ষীয় অঞ্চল, নিরক্ষীয় শান্ত বলয়, নিরক্ষীয় লো প্রেশার জোনে চলে আসবে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা চক্রাকার একটা সেল ক্রিয়েট করেছে। এই সেলটাকেই বলবো আমরা হ্যাডলি সেল। ভূবিজ্ঞানী হ্যাডলি নাম অনুযায়ী এই সেলটা ক্রিয়েট হয়েছিল বলে একে হ্যাডলি সেল বলা হবে। এখানে সারা বছর সূর্যরশ্মি কেন, এখানে এই সেলটা ক্রিয়েট হয়েছে, হ্যাডলি সেলটা কেন ক্রিয়েট হয়েছে, সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে। এখানে বায়ু অধিক মাত্রায় উষ্ণ হালকা হয়ে উপর দিকে ওঠে, বাতাসের ঘনত্ব চাপ কমে যায়, স্থলভাগ অপেক্ষা জলভাগের বিস্তার বেশি, এবং আমরা জানি যে জলভাগের বিস্তার বেশি হলে ঘন অরণ্য সৃষ্টি হয়, বৃষ্টিপাত বেশি হয়, জলীয় বাষ্প বাষ্পীভবনের মাত্রাও বেশি হয়। ঊর্ধ্বমুখী আর্দ্র বায়ু পরিচালন পদ্ধতিতে বৃষ্টিপাত ঘটায়। বৃষ্টির পর যে লীন তাপ শুষ্ক বায়ুপুঞ্জকে উত্তর ও দক্ষিণ আয়নবায়ু সমান্তরালে উত্তর গোলার্ধে উত্তর পূর্ব দিকে ও দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব দিকে সঞ্চালিত করে। এখানে আমরা ট্রেড উইন্ড দেখতে পাই, আয়ন বায়ু, এটা হচ্ছে উত্তর পূর্ব আয়ন বায়ু। এই যে এইরকম ভাবে বিস্তৃতি লক্ষ্য করা যায়, উত্তর পূর্ব দিক থেকে আসছে। সেম ভাবে যদি আমরা পোলার সেলে চলে যাই, পোলার সেলে দেখব যে 60 ডিগ্রি ল্যাটিটিউডে এখানেও বায়ু উষ্ণ হয়ে গরম হয়ে হালকা হয়ে উপর দিকে উঠবে। উপর দিকে ওঠার ফলে বায়ু সেমভাবে নিম্নচাপের দিকে, উচ্চচাপ অঞ্চলের দিকে আসবে। আমরা তো সবসময় জানি যে বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। বায়ু যখন গরম হয়ে উপরের দিকে উঠবে, লো প্রেশার থেকে বায়ু গরম হয়ে হাই প্রেশারের দিকে আসবে, তখন হাই প্রেশারের ওই খালি জায়গাটা পূরণ করার জন্য বায়ু আবার লো প্রেশারের দিকে যাবে। তো এখানেও একটা সেল ক্রিয়েট হচ্ছে, এই সেলটাকে বলা হচ্ছে পোলার সেল বা মেরু সঞ্চালন কোষ। এখানে এখানে বায়ুটা হালকা হচ্ছে, হালকা হয়ে উপর দিকে উঠছে, উপর দিকে কতদূর পর্যন্ত উঠবে, সবসময় ট্রপোপোজ যতদূর বিস্তৃতি ততদূর পর্যন্ত উঠবে, উঠে আবার মেরু অঞ্চলের দিকে যাচ্ছে। মেরু অঞ্চলের দিকে গিয়ে মেরু অঞ্চলে বায়ু ঠান্ডা হয়ে শীতল হয়ে ভারী হয়ে নিচের দিকে অধঃগমন করবে, অধঃগমন হয়ে পৃষ্ঠীয় প্রবাহ হিসেবে আবার লো প্রেশার জোনে চলে আসবে। অ্যাকচুয়ালি হাই প্রেশার থেকে লো প্রেশার জোনের দিকে বায়ুটা প্রবাহিত হচ্ছে। তো এখানে একটা সেল ক্রিয়েট হচ্ছে, এটাকে বলা হচ্ছে, যেটা বললাম, পোলার সেল। এখানে আমরা ইস্টার্লি বায়ুপ্রবাহর গমন দেখতে পাই। এবারে আসি হ্যাডলি সেল। তো এই দুটো সেলকে বলা হয় কিন্তু থার্মালি ডিরেক্ট স্কেল, মানে প্রত্যক্ষ সেল, প্রত্যক্ষ তাপীয় কোষ। তাপের ফলে এই দুটো অঞ্চলে একটা সেল ক্রিয়েট হচ্ছে বলে এটাকে বলা হয় থার্মালি ডিরেক্ট সেল। আর ফেরেল সেলটাকে বলা হয় মেকানিক্যাল সেলও বলতে পারো, আর থার্মালি ইনডিরেক্ট সেলও বলা যায়। এইটার অক্ষাংশটা 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি পর্যন্ত নর্থ সাউথ পর্যন্ত বিস্তৃত। এখানে কি হয়, এখানে তো আমরা কর্কটীয় অঞ্চলে কর্কটীয় শান্ত বলয় দেখলাম বায়ুর অধঃগমন হচ্ছে, এখানে বায়ু অধঃগমন হয়ে এবার এইখানটা 60 ডিগ্রি মানে জানি আমরা লো প্রেশার তৈরি হয়, লো প্রেশার হলে বায়ু উপর দিকে উঠবে। তো এইখানে যে ফাঁকা 60 ডিগ্রিতে যে ফাঁকা স্থানটা সৃষ্টি হয়, সেটা 30 ডিগ্রি থেকে বায়ু 60 ডিগ্রির দিকে আসবে, এসে এখানে গরম হয়ে আবার উপর দিকে উঠবে, আবার লো প্রেশারের দিকে, হাই প্রেশারের দিকে আসবে, হাই প্রেশারের দিকে এসে আবার অধঃগমন করবে। তো এখানেও আরেকটা সেল তৈরি হচ্ছে, এটা বিজ্ঞানী ফেরেলের নাম অনুসারে একে বলা হচ্ছে ফেরেল সেল। এটা উপক্রান্তি উচ্চচাপ অঞ্চলে সৃষ্টি হয় বলে একে
মধ্য অক্ষাংশীয় সঞ্চালন কোষও বলা হয় ফেরাল সেলকে। আর আগেই বলেছি এটাকে পরোক্ষ তাপীয় কোষ বলা হয়। এখানে ওয়েস্টার্লি সৃষ্টি হয়, মানে যেটাকে পশ্চিমা বায়ু বলা হয়। পশ্চিমা বায়ু এই সেল অনুযায়ী, এই সেলের গতিপথ অনুযায়ী পশ্চিমা বায়ু সৃষ্টি হয়। প্রকৃতপক্ষে এই অঞ্চলে কোনো উচ্চতায় বায়ু শুধুই পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়। এই অঞ্চলে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে পশ্চিমা বায়ুর গতিবেগ প্রচণ্ড বেড়ে যায়, হাই স্পিডে প্রবাহিত হয়। এই অঞ্চলে ট্রপোপোজের কাছাকাছি অঞ্চলে বায়ু সর্বোচ্চ গতিবেগ লাভ করে। ট্রপোপোজের কাছাকাছি অঞ্চলে বায়ু প্রচণ্ড স্পিডে প্রবাহিত হয়, পশ্চিমা বায়ু রূপে প্রবাহিত হয়। আজকে 3টি সেল সম্পর্কে আলোচনা করলাম। এটা যথাযথভাবে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর পরের ভিডিওতে আমি বৃষ্টিপাতের বিভিন্ন শ্রেণীবিভাগ নিয়ে আসবো।